স্যার আসসালামু আলাইকুম। আসসালাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার হ্যাঁ, বলো। স্যার ক্লাসের যে স্ক্রিন শট গুলো আপনি নেন না স্যার, ওইটার স্যার আপনারা আর নিয়েন না স্যার। স্যার আমরা ওইটা নিয়ে স্যার ক্লাস টিচারের কাছে দিয়ে দিচ্ছি স্যার। আপনাদের আর নেওয়ার দরকার নেই স্যার, আমরা নিচ্ছি স্যার। না, কলেজের আমাদের কলেজের নির্দেশ আছে তো, এজন্য আমাদের নিতে হবে। কলেজ থেকে আমাদের একটা নির্দেশ আছে যে ক্লাসের শুরুর দিকে একটা, মাঝামাঝির দিকে একটা এবং শেষের দিকে একটা স্ক্রিনশট নিতে হয়। বুঝতে পেরেছো? তোমরা যেটা নাও সেটা তো একটা নির্দিষ্ট সময়ে নাও। তোমরা কি এরকম ভাবে নাও যে শুরুতে একটা? জি স্যার, শুরুতে একটা, মাঝে একটা, শেষে একটা। এভাবে দেওয়ার নিয়ম আছে, আর টিচারদেরই দিতে হবে। বুঝছো? যদিও তোমরা নাও, তোমরা তোমাদেরটা নিবা, আর টিচারেরটা দিবে। এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের, আমি এখন একটা নিলাম।
স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ বয়েজ? স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? জি স্যার। কি দেখতে পাচ্ছ? স্যার একটা সৃজনশীল প্রশ্ন আসছে। সুমন 2019 সালের 1 জুলাই নগদ। নগদ 2,50,000 আর 45,000 টাকার পণ্য, হ্যাঁ স্যার এগুলো আসছে। এগুলো নিয়ে এসছে এবং তার ঋণ উদ্বৃত্ত আছে। ঋণ উদ্বৃত্তের টাকা আছে 4,000। তার মানে সে নগদ যে নিয়ে আসলো 2,50,000। এখানে যেটা বলা হচ্ছে, এইমাত্র সে ঋণ করেনি। এখানে যেটা বলা হচ্ছে যে তার ঋণ উদ্বৃত্ত আছে, এইভাবে সে ব্যবসা শুরু করলো। মানে লোকজন তার কাছে 4,000 টাকা পাবে। 4,000 টাকা পাবে, এই অবস্থায় উনি ব্যবসা শুরু করলেন। 4,000 টাকা পাবেন, এই অবস্থায় উনি ব্যবসা শুরু করলেন। তাহলে এখানে ওনার কত নিয়ে আসা বোঝাচ্ছে? এখানে কত নিয়ে আসা বোঝাচ্ছে ওনার? বলো। নগদ টাকা নিয়ে আসা বোঝাচ্ছে, পণ্য নিয়ে আসা বোঝাচ্ছে, এবং মানুষ তার কাছে টাকা পায়, মানে ঋণ, ঋণের টাকা মানুষ তার কাছে পায়। তাহলে তার নিয়ে আসা বোঝাচ্ছে 2,50,000, পণ্য 45,000 টাকার। অন্যদিকে মানুষ তার কাছে পায় হচ্ছে 4,000 টাকা। তাহলে কত নিয়ে আসা বোঝাচ্ছে? 2,50,000 নিয়ে আসলো, পণ্য নিয়ে আসলো 4,500 টাকা। অন্যদিকে মানুষ পাবে তার কাছে 4,000 টাকা। মানুষ তার কাছে 4,000 টাকা পাবে। তুমি নিয়ে আসলা 100 টাকা, আর মানুষ পাবে তোমার কাছে 20 টাকা। তাহলে তুমি প্রকৃতপক্ষে কত নিয়ে আসলা? যে কোনো একজন উত্তর করো। 80 টাকা। 80 টাকা। ঠিক একইভাবে এখানেও মূলধনের পরিমাণ নির্ণয় হবে। নগদ নিয়ে এসছে 2,50,000, 2,50,000। পণ্য নিয়ে আসলো এবং মানুষ পাবে তার কাছে 4,000। তাহলে একটু আগে যে ঋণের টাকা মাইনাস করলা, এখানেও ঋণের টাকা মাইনাস করলে তার মূলধন বের হবে। সঞ্চয়পত্র ক্রয়, এটা এক ধরনের বিনিয়োগ। সঞ্চয়পত্র ক্রয় করলে তোমার বিনিয়োগের মতো, মানে সম্পদের মতো। বিনিয়োগ নামে একটা সম্পদ বাড়বে, আর নগদ কমে যাবে কত? 34,000। 34,000। বিনিয়োগ নামে একটা সম্পদ বাড়বে, আর নগদ কমে যাবে হচ্ছে 34,000 টাকা। 34,000 টাকা। তারপরে যেটা
বোঝাচ্ছে উনি আসবাবপত্র ক্রয় করেন 6,500 টাকার, আর বহন খরচ পরিশোধ করলেন 2,200 টাকার। এখানে তুমি একটা সম্পত্তি যদি কিনো, তাহলে তার সাথে সংশ্লিষ্ট খরচ দিয়ে তোমার ওই সম্পত্তির মূল্যই বৃদ্ধি পাবে। তাহলে এখানে টোটাল আসবাবপত্র বাড়বে 6,500 যোগ 2,200 করলে হবে 8,700 টাকা। 8,700 টাকা তোমার আসবাবপত্র নামে একটা সম্পদ বেড়ে যাবে। আর টোটাল নগদ কমে যাবে, নগদ কমে যাবে 8,700 টাকা। 8,700 টাকা। আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো 1,000। অবচয়ের জন্য ব্যয়, জানো নিশ্চয় যে কোনো জিনিসেরই একটা ক্ষয় আছে। তোমার সেট, তুমি মোবাইল যেটা কিনছিলা 2 মাস আগে, এটার অবস্থা কি এখনো একই রকম, নাকি আস্তে আস্তে পুরাতন হচ্ছে? আস্তে আস্তে পুরাতন হচ্ছে না? জি স্যার। আস্তে আস্তে পুরাতন হওয়ার কারণে তোমার প্রতিনিয়ত পুরাতন হচ্ছে, মানে ক্ষয় হচ্ছে, এটাকে বলে অবচয়। এটা অবচয়, একদিকে ব্যয় হবে, অন্যদিকে আসবাবপত্র বা সম্পদের পরিমাণ কমে যাবে। তাহলে প্রভাবগুলো লেখার সময় এইভাবে লিখতে হবে। ধারে ক্রয় করছে 3,400 টাকার, মানে একদিকে ক্রয়ের জন্য ব্যয় হবে, অন্যদিকে মানুষ টাকা পাবে। কত? মানুষ কত টাকা পাবে? যত টাকার ক্রয় করছে ওই টাকাটা মানুষ তার কাছে পাবে। এটাই ধারে ক্রয়। পরিবহন ব্যয় পরিশোধ, এটা এক ধরনের খরচ, আর নগদ কমে যাবে। খরচ হলো আর নগদ কমে গেল 2,000 টাকা। আলমারি বিক্রয়, আলমারি বিক্রি করলে নগদ বেড়ে যাবে একদিকে, অন্যদিকে কি কমে যাবে? সম্পদ কমে যাবে। সম্পদ কমে যাবে। ওই সম্পদের নাম হচ্ছে আসবাবপত্র। আসবাবপত্র কমে যাবে আর নগদ বেড়ে যাবে। তারপর চেকে বিক্রি করছে 5,600 টাকার। চেকে বিক্রি করলে চেক কি মানুষ বাসায় রেখে দেয়, নাকি না স্যার, ব্যাংকে। ব্যাংকে জমা দেয়? ব্যাংকে জমা দেয়। চেকে বিক্রি করলে ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে, আর বিক্রয়ের জন্য আয় হবে। বিক্রয়ের জন্য আয় হবে আর ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে। নগদে বিক্রয় 2,300 আছে, এই লেনদেন দিয়ে তোমার নগদ বেড়ে যাচ্ছে আর বিক্রয়ের জন্য আয় হবে। ধারে বিক্রয় আছে 16,700। ধারে বিক্রয় 16,700 দিয়ে বিক্রয়ের জন্য আয় হবে একদিকে, অন্যদিকে ধারে বিক্রয় দিয়ে তোমার দেনাদার। পাওনাদার হিসাব বাড়বে না স্যার? না, ধারে বিক্রি করলে যাদের কাছ থেকে টাকা পাওয়া যায় তাদেরকে বলে দেনাদার। দেনাদার বেড়ে যাবে আর বিক্রয়ের জন্য আয় হবে 16,700। তুমি যাদের কাছ থেকে টাকা পাবে তাদেরকে বলে হচ্ছে দেনাদার। ধারে বিক্রি করলে তুমি কিছু লোকের কাছ থেকে টাকা পাবে, এটা হচ্ছে তোমার দেনাদার।
দেনাদারের আরেক নাম হচ্ছে প্রাপ্য। বকেয়া বেতন 2000 আছে, এটা ব্যয় একদিকে, অন্যদিকে বকেয়া থাকার কারণে দায় বেড়ে যাবে 2000 টাকা। বকেয়া আছে 2000, এই জন্য একদিকে ব্যয়, অন্যদিকে তোমার দায় বেড়ে যাবে 2000 টাকা। এখন স্যার, হ্যাঁ বলো। আমরা সাধারণত পরীক্ষার খাতায় লম্বালম্বি ভাবে লিখি, তাই না? হ্যাঁ, আমরা যদি এই হিসাব সমীকরণের প্রভাবটা আড়াআড়ি ভাবে লিখি, কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আর ঘরগুলো পেন্সিল দিয়ে আঁকতে হবে না? হ্যাঁ, যত ধরনের ঘর আছে সব পেন্সিল দিয়ে আঁকতে হবে। আর ভিতরের লেখা কলম দিয়ে না? ভিতরের লেখা কালো কলম দিয়ে, খেয়াল রাখতে হবে। আচ্ছা, স্যার। ভিতরের লেখা লিখতে হবে কালো কলম দিয়ে। এখন বলছে যে 1 তারিখে তোমার ব্যয় কত। 1 তারিখে ব্যয়ের পরিমাণ বের করতে হবে। এক তারিখে যে নগদ নিয়ে এসছে এটা ব্যয় না, অন্য যত টাকা নিয়ে এসছে এটাই হচ্ছে ব্যয়। ব্যয় বা খরচ, অন্য যেটা নিয়ে এসছে এটাকে বলবে ব্যয়। তাহলে 1 তারিখে ব্যয়ের মধ্যে কত দিবা? 45,000 টাকা। যত টাকার পণ্য নিয়ে এসছে এটাই। 1 তারিখে দেখো, একের কয়ের উত্তর আছে, ব্যয়ের পরিমাণ হচ্ছে 45,000 টাকা, এটাই হচ্ছে ব্যয়। আর এখানে মূলধন হবে, যেটা আমি শুরুতেই যে উদাহরণ দিলাম, মোট যত নিয়ে আসলো সেখান থেকে ঋণের টাকা মাইনাস করতে হবে। মোট যত নিয়ে এসছে সেখান থেকে ঋণের টাকা মাইনাস করে দেখালেই তোমার মূলধনের পরিমাণ 2,91,000 চলে আসবে। তাহলে এখানে এতটুকু আলোচনা থেকে কোনো কোশ্চেন আছে কারো? বয়েজ আছে কারো? থাকলে বলো। আছে কারো? তো ব্যয়ের পরে 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 ভাই জিজ্ঞেস করছে যে হিসাব সমীকরণে প্রভাব লিখো। মানে লেনদেন দিয়ে হিসাব সমীকরণ মনে আছে তো তোমাদের? হিসাব সমীকরণ মনে আছে? এ সমান এল প্লাস ই। প্রভাব বলতে হবে যে এ, এল আর ই এর মধ্যে কি কি প্রভাব পড়বে এটাই বলতে হবে। এ, এল আর ই এর মধ্যে কি কি প্রভাব পড়বে এটাই বলতে হবে। এখানে 1 তারিখের লেনদেনে যখন প্রভাব জিজ্ঞেস করবে তখন এইভাবে লিখতে পারবা, দুইটা লেনদেনের ঘর,
একটা লেনদেনের ঘর, একটা হচ্ছে হিসাব সমীকরণের প্রভাব। এভাবে ঘর টানতে পারবা। টানার পর এখানে নগদ মোট 2,50,000 বেড়ে যাচ্ছে 1 তারিখের লেনদেন দিয়ে। এই জন্য বলতেছো এ বৃদ্ধি পাচ্ছে 2,50,000। এখানে ঋণের পরিমাণ হচ্ছে একটা দায়। ঋণের পরিমাণ দায় হওয়ার কারণে এল বৃদ্ধি পাচ্ছে 4,000। এল এর পরিমাণ বৃদ্ধি পাবে 4,000 টাকা। ঋণের পরিমাণ যেহেতু দায়, এই জন্য এল বৃদ্ধি পাবে 4,000। আর এখানে আমরা দেখলাম যে টোটাল মূলধন হচ্ছে ক নম্বরে 2,91,000। মূলধন ইয়ের যে ইকুয়েশন, এখানে মূলধনের মান বসালে কি হবে? মূলধনের যে ইকুয়েশন, এখানে এর মান বসালে কি হবে? এর সূত্র ছিল ই সমান সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি। এটা থাকার কারণে যখন সি এর মান বসাবো তখন কি হবে? মূলধনের পরিমাণ বেড়ে যাবে। এই জন্য বলা হচ্ছে ই বৃদ্ধি পাবে 2,91,000। এখানে আরো একটা প্রভাব হচ্ছে পণ্য যেটা নিয়ে আসা হয়েছে এটা এক ধরনের ব্যয়। ব্যয় দিয়ে ওই বা ই কি হয়? এর যে ইকুয়েশন, ব্যয় দিয়ে ওই বা ই কি হবে? বলো। ব্যয় দিয়ে ওই বা ই কি হবে? ইকুয়েশনের মধ্যে আছে না ই সমান সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি। ই এক্স মানে হচ্ছে ব্যয়, ই এক্স মানে হচ্ছে ব্যয়। মাইনাস ই এক্স থাকার কারণে যখন ব্যয়ের মান বসাবে তখন ই এর পরিমাণ কি হবে? ই এর পরিমাণ স্যার এর পরিমাণ কমে যাবে। কমে যাবে। এই জন্য ওই বা ই হ্রাস পাবে বলা হয়েছে 45,000। সঞ্চয়পত্র ক্রয় দিয়ে কি হবে? সঞ্চয়পত্র ক্রয় দিয়ে একটা সম্পদ বেড়ে যায়, তাই না? জি স্যার, বিনিয়োগ সম্পদটা বৃদ্ধি পাবে। আর নগদ নামে একটা নগদান হিসাব কমে যাবে। হ্রাস পাবে, এই জন্য বলা হচ্ছে এ হ্রাস পাবে। তারপরে যেটা আলোচনা করলাম আসপত্র ক্রয় 6,500 এবং বহন খরচ পরিশোধ 2,200। এই দুইটা দিয়ে কি হবে আমার? আসবাবপত্র হিসাব বৃদ্ধি পাবে আর নগদান হিসাব হ্রাস পাবে। নগদান হিসাব হ্রাস পাবে। আসপত্র বৃদ্ধি পাবে আর নগদ হ্রাস পাবে। এখানে খেয়াল রাখতে হবে যে বহন খরচ দিয়ে সম্পদের পরিমাণই বেড়ে যায়। বহন খরচ যখন দিবা এটা দিয়ে স্যার বহন খরচ এক ধরনের ব্যয় না? না, তুমি একটা সম্পত্তি কিনলা ঢাকার চট্টগ্রাম থেকে 10,000 টাকার, ওটা নিয়ে আসতে তোমার 2,000 টাকা খরচ হলো। তাহলে ঢাকায় তোমার কাছে এটার মূল্য কত হবে? স্যার ঢাকায় ছিল 10,000, এখন 12,000। 12,000 হয়ে যাবে, তাই না? কোনো সম্পত্তি যখন ক্রয় করা হবে তখন ওই সম্পত্তি দিয়ে তোমার সম্পত্তি ক্রয়ের সময় যদি কোনো খরচ হয় ওটা দিয়ে তোমার সম্পত্তির পরিমাণ বেড়ে যাবে। ক্লিয়ার? এরপরে জি স্যার। এরপরে আসবাবপত্রের অবচয় ধার্য করা হলো, এটা ব্যয়। ব্যয় হওয়ার কারণে
বলা হবে যে ই হ্রাস পাবে। অন্যদিকে আসবাবপত্রের অবচয় ধরলে আসবাবপত্র নামে যে সম্পদ আছে ওই সম্পদের পরিমাণ বেড়ে যাবে। সম্পদের পরিমাণ কমে যাবে, আসবাবপত্র অবচয় দিয়ে সম্পদ কমে যাবে, আসবাবপত্র নামে যে সম্পদ আছে সেটা কমে যাবে, এই জন্য বলা হবে এ হ্রাস পাবে। ধারে ক্রয়, ধারে ক্রয় ৩,৪০০ আর পরিবহন ব্যয় ২,০০০, এই দুইটা দিয়ে কত ৫,৪০০ টাকা ব্যয় হওয়ার কারণে ই হ্রাস পাবে মোট ৫,৪০০। এখানে ধারে ক্রয়ের কারণে লোকজন টাকা পাবে, লোকজন হচ্ছে পাওনাদার, পাওনাদার টাকা পাবে, পাওনাদার এল এর মধ্যে পড়ে। পাওনাদার আর ক্রোধেও আবার একই কথা, এল এর মধ্যে পড়বে, এল বৃদ্ধি পাবে ৩,৪০০, আর পরিবহন ব্যয় দিয়ে নগদ কমে যাবে ২,০০০। নগদ যেহেতু কমে যাবে এই জন্য বলা হচ্ছে এর হ্রাস পাবে ২,০০০। আলমারি বিক্রি করছে, এখানে নগদ বেড়ে যাচ্ছে মোট কত টাকা? ৪৫০০ টাকা। 4,500 টাকা। অন্যদিকে অন্যদিকে আলমারি মানে আসবাবপত্র, এখানে আসবাবপত্রের মূল্য কমে যাবে। স্যার নগদ কমে যাবে আর আর আলমারি আসবাবপত্র হিসাব বৃদ্ধি পাবে। আসবাবপত্র হিসাব নগদ বেড়ে যাবে, নগদ বেড়ে যাবে নগদ আর আসবাবপত্র কমে যাবে। যাবে, যা দুইটাই কিনা সম্পদের মধ্যে পড়ে। এই জন্য কি বলা হচ্ছে এ বৃদ্ধি পাবে আবার এ হ্রাস পাবে। পরে এইসব লেনদেন স্যার থেকে আগের স্লাইডটা একটু আনেন, স্ক্রিনশট নিব। হয়েছে স্যার। এরপরে গ নাম্বারে বলছে মালিকানা সত্ত্ব নির্ণয় করো। এই মালিকানা সত্ত্ব নির্ণয় মানে মালিকানা সত্ত্ব নির্ণয়ের আলাদা সূত্র আছে, ওই সূত্র অনুযায়ী মালিকানা সত্ত্ব নির্ণয় করতে হবে। মালিকানা সত্ত্বের ইকুয়েশনটা একজন বলো দেখি, যেখানে একজন। সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি। সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি। এটাই হচ্ছে মালিকানা সত্ত্বের ইকুয়েশন। মালিকানা সত্ত্ব আর স্বত্বাধিকার আবার একই কথা, তাই না? জি স্যার। মালিকানা সত্ত্ব আর স্বত্বাধিকার আবার একই কথা। এখানে প্রথম তারিখে আমরা যেটা পেলাম যে মূলধন 2,91,000, তাহলে মূলধনের মান বসালে যেহেতু সি প্লাসে আছে, সি এর মান বসালে মালিকানা সত্ত্ব বেড়ে যাবে, এই জন্য লিখলাম 2,91,000। আবার ওই 1 তারিখের লেনদেনে 45,000 টাকার যে পণ্য নিয়ে আসা হয়েছে এটাই হচ্ছে এক ধরনের ব্যয়। এই জন্য এই পণ্যের পরিমাণ আবার ব্যয় হওয়ার কারণে ব্যয়ের মান বসালে মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকার কি হবে? কমে যাবে। দিয়ে কমে যাওয়ার কারণে 45,000 মাইনাস করা হবে। মাইনাস করার পর দাঁড়াচ্ছে 2,46,000। এরপরে ছিল আসবাবপত্রের অবচয়, অবচয় ব্যয় মাইনাস এক্স থাকার কারণে অবচয়ের মান বসালে কি হবে? মাইনাস এক্স থাকার কারণে অবচয়ের মান বসালে 1000 বিয়োগ হবে। 1,000 বিয়োগ হবে, দিয়ে হয়ে গেল 2,45,000। ধারে ক্রয় 3,400 আছে, এটাও ব্যয়। পরিবহন খরচ 2,000 টাকা
টোটাল 5,400 টাকা, এটা হচ্ছে ব্যয়। এই ব্যয়ের মান বসানোর কারণে মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকার কি হবে? ব্যয়ের মান বসানোর কারণে হ্রাস কাজ পাবে হয়ে যাবে। মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকার কি হবে? হ্রাস কমে পাবে যাবে। মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকার কমে যাবে, তাই না? জি স্যার। এভাবে চিন্তা করা লাগবে। আবার চেকে বিক্রয় আছে এবং নগদে বিক্রয়, এটা হচ্ছে আয়। আয়ের কারণে প্লাস আর থাকার কারণে যখন আর এর মান বসাবে তখন কি হবে? আর এর মান বসালে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে। মালিকানা সত্ত্ব আর স্বত্বাধিকার আবার একই কথা, এটাও খেয়াল রাখবা। তাহলে টোটাল এখানে বেড়ে যাচ্ছে 7,900। তাহলে 2,39,600 সাথে 7,900 যোগ করে হচ্ছে 2,47,500। 2,47,500। এরপরে আছে আবার ধারে বিক্রয়। ধারে বিক্রয় হচ্ছে এক ধরনের আয়। আয়ের কারণে কি বলবা? আয় মানে প্লাস আর এর মান যখন বসাবা তখন মালিকানা তখন বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাবে স্যার। বৃদ্ধি পাবে। এই জন্য 7,900 আবার কোথায় হচ্ছে? প্লাসে। প্লাসে হচ্ছে, এটা কি 7,900 হয়ে যাচ্ছে প্লাসে। ধারে বিক্রয় তাহলে এটা আয়ের হওয়ার কারণে 16,700 প্লাসে হচ্ছে। বেতন, এটা হচ্ছে ব্যয়। ব্যয়ের কারণে ব্যয়ের মান বসালে কি হবে? স্বত্বাধিকার হ্রাস পাবে। হ্রাস পাবে। এই জন্য বাদ লাস্টে দিয়ে বিয়োগ হবে। বিয়োগ হওয়ার ফলে অ্যামাউন্ট আসলো 2,62,200 টাকা। এটাই হচ্ছে মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকার। এই টাকাটা চলে আসলো। এখন তোমাদের কোশ্চেন বলা শুরু করো, যে কোথায় কি বুঝতে অসুবিধা আসছে আর কি কি প্রশ্ন আসছে। মালিকানা আর সত্ত্বের মধ্যে সূত্র হচ্ছে C+R-GX-D। তাহলে প্রথম জুলাই মাসের 1 তারিখ যেটা ওইটা 45,000 টাকার পণ্য যোগ হবে কেন? এটা তো ব্যয় হয়েছে 45,000 টাকার পণ্য কেনার ফলে। অন্য যোগ হয়নি তো, অন্য দেখো 45,000 মাইনাস হয়েছে। প্রথমে একবারে প্রথমে 2,91,000 টাকা হয়েছে না? হ্যাঁ, ওখানে জি স্যার। ওখানে তুমি টোটালি যা যা নিয়ে আসবা তা হবে মূলধন। মূলধন নির্ণয়ের সময় যোগ হচ্ছে, কিন্তু পরে আবার ঠিকই ব্যয় ব্যয় হিসাবে মাইনাস হচ্ছে 45,000। তুমি জি স্যার। 1,00,000 টাকার যন্ত্র নিয়ে আসলা আর পণ্য নিয়ে আসলা 20,000 টাকা, তাহলে টোটাল কত টাকা নিয়ে আসলা? 1,20,000 টাকা। টোটাল 1,20,000 নিয়ে আসলা না? জি স্যার। টোটাল 1,20,000 নিয়ে আসার কারণে ওটা মূলধনে যাচ্ছে। অন্যদিকে ওটা আবার ব্যয়। ব্যয় হওয়ার কারণে কোথায় লিখতেছো? বাদ। স্যার, বাদ। আবার 45,000 মাইনাস করতেছো। আর কোথায় কার কি প্রশ্ন আছে বলো, বয়েস। আর 4,000 টাকা তো ঋণ নিয়ে মূলধন আসলো, তাহলে স্যার 4,000 টাকা তো প্রারম্ভিক মূলধন, কিন্তু স্যার যখন ধারে মাল ক্রয় 3,400 টাকা, স্যার ওইটা বাদ হলো কেন? এটা তো এক ধরনের ঋণ, এটা তো আসতেছে। এখানে ঋণ মানে এক ধরনের ঋণ, ঠিক আছে, কিন্তু মাল ক্রয় এক ধরনের খরচ। এটা ঋণ মানে টাকা দিতে হবে, আর ওই ঋণ মানে তুমি টাকা একবার নিয়েছো মানুষের কাছ থেকে, এই জন্য দিতে হবে। দুইটার পার্থক্য আছে, দুটাই দিতে হবে। ঋণের ব্যাপার হচ্ছে তুমি টাকা নিয়েছো কারো কাছ থেকে, এখন আবার তোমার ফেরত দিতে হবে। আর
মাল ক্রয়ের ক্ষেত্রে কারো কাছ থেকে টাকা নাও নেই, ধারে কেনার কারণে তাকে টাকা দিতে হবে। এই জন্য দুইটার পার্থক্য আছে। ক্রয় সেটা নগদেই করুক আর ধারেই করুক, খেয়াল রাখবা যে সবসময় এটা এটা হবে অলওয়েজ ব্যয় হবে। আর কোথায় কি কার প্রশ্ন আছে বলো থাকলে। বয়েজ, আর কোথাও কারো কোনো কোশ্চেন আছে? তোমরা প্রিপারেশন নিতে থাকো, তোমাদের সিলেবাস বই পেয়েছো তোমরা? বয়েজ, সিলেবাস বই পেয়েছো? জি স্যার স্যার। আমরা অ্যাক্সেস মাধ্যমে পেয়েছি। ওই যে ডিআরএমসি একাডেমিক ক্যালেন্ডারের মধ্যে সিলেবাস আছে না? জি স্যার। জি স্যার। সিলেবাস অনুযায়ী তোমরা হিসাব বিজ্ঞানের প্রিপারেশন নিতে থাকো, ওই সিলেবাস অনুযায়ী সামনে পরীক্ষা হবে তোমাদের। স্যার অর্ধবার্ষিক হবে? সবই হবে তোমাদের। সিলেবাসের মধ্যে দেখবা যত যে চ্যাপ্টার পর্যন্ত উল্লেখ আছে ফার্স্ট সিটিতে হয়েছিল, ওখানে সিলেবাস কম ছিল, তাই না? জি Second- আরে অর্ধবার্ষিকের ওখানে তো লেখা ফার্স্ট সিটি, সেকেন্ড সিটি, থার্ড সিটি। হুম, তাহলে স্যার এখন যেটা হবে সেটা সেকেন্ড সিটি না? হ্যাঁ, সেকেন্ড সিটি স্যার আমাদের কি রমজানে ক্লাস হবে? এটা তোমাদের গ্রুপে জানিয়ে দেওয়া হবে। ডিসিশন এখনো ফাইনাল হয়নি, তোমাদের এটা গ্রুপে জানিয়ে দেওয়া হবে। এখন আর কোথাও কারো কোনো কোশ্চেন থাকলে বলো বয়েজ। আছে কারো কোথাও কোনো প্রশ্ন আছে? আর আজকে আমরা যেটা আলোচনা করলাম স্যার আমাদের সেকেন্ড সিটি কবে হতে পারে? এটা এটাও গ্রুপে জানিয়ে দেওয়া হবে। যদি হয় তাহলে গ্রুপে রুটিন দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আর তোমরা তো অলরেডি গুগল ফর্মে পরীক্ষা দিয়েছো না একবার, জি স্যার। তাতে তো তোমরা বুঝে গেছো যে কিভাবে পরীক্ষা দিতে হবে, তাই না? জি স্যার। এইভাবে দিতে হবে। আর স্যার ক্রিয়েটিভ, অর্ধবার্ষিক পরীক্ষার সময় যদি স্কুল খোলা সম্ভব না হয় তাহলে কি ওই পরীক্ষাটা গুগল ফর্মেই হবে? হ্যাঁ, গুগল ফর্মে, এবং ক্রিয়েটিভ হওয়ার পর ক্রিয়েটিভ ছবি উঠিয়ে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। এরকম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তোমাদের এ পর্যন্ত 21 জন উপস্থিত। সবাই ভালো আছো? জি স্যার। আলহামদুলিল্লাহ স্যার, ভালো। তোমাদের প্রোগ্রামগুলো বুঝতে পেরেছো এ পর্যন্ত? সামনে কি কি প্রোগ্রাম, কি ক্লাস এখন জানো তো? বয়েজ হ্যাঁ স্যার। কি ক্লাস বলো তো? হিসাব বিজ্ঞান স্যার। হিসাব বিজ্ঞান বই পেয়েছিলা সবাই? জি স্যার। স্যার। বই উল্টিয়ে দেখেছো? হ্যাঁ স্যার। বই উল্টিয়ে দেখেছো? জি স্যার। তাতে বিশেষ কারো কোনো প্রশ্ন হয়ে থাকলে প্রথমেই বলো। বই উল্টিয়ে দেখার পর যদি বই থেকে বিশেষ কারো কোনো প্রশ্ন হয়ে থাকে বিশেষ কারো কোনো প্রশ্ন হয়েছে? বয়েজ বই উল্টিয়ে দেখার পর বই থেকে বিশেষ কোনো প্রশ্ন হয়ে থাকলে বলো। কারো কোনো প্রশ্ন যদি হয়ে থাকে, বই প্রথম 2 অধ্যায় পড়ে কোনো প্রশ্ন হয়েছে কারো? যদি প্রশ্ন হয়ে থাকে বলতে পারো। সাবজেক্টের ব্যাপারে বুঝতে পারতেছো যে বিভিন্ন লেনদেন ঘটবে? বার্তা সঞ্চিতি মানে কি? হ্যাঁ, বার্তা সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি। দেনাদারের কাছ থেকে বা প্রাপ্য এর কাছ থেকে যে টাকা আদায় হবে না বলে সন্দেহ করা হচ্ছে, ঠিক আছে? দেনাদার বা আর এটা কোন সঞ্চিতি? এটা
দেনাদার বার্তা সঞ্চিতি মানে যে টাকা আদায় নাও হতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। আর বার্তা সঞ্চিতি মানে দেনাদার মানে যাদের কাছ থেকে টাকা পাওয়া যাবে তাদেরকে যে পরিমাণ টাকা ছাড় দেওয়ার ব্যাপারে অনুমান করা হচ্ছে সেটা হচ্ছে দেনাদার বার্তা সঞ্চিতি বা প্রাপ্য সঞ্চিতি। ক্লিয়ার? স্যার আরেকবার বলবেন? এ টাকা আদায়ের ব্যাপারে সন্দেহ আছে তাকে বলে অনাদায়ী পাওনা সঞ্চিতি। যে টাকা আদায় হতে পারে নাও পারে এই ধরনের কোনো সন্দেহ করা হচ্ছে সেটা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। যে তোমার টাকা আদায় হতে পারে নাও পারে। আর স্যার এটা বুঝছি, বারটা তুমি যে টাকা ছাড় দিতে পারো বলে অনুমান করতেছো। দেনাদার মানে তো যাদের কাছে টাকা পাওয়া যায় তাদেরকে যে পরিমাণ টাকা ছাড় দেওয়ার ব্যাপারে তুমি অনুমান করতেছো সেটা হবে বার্তা সঞ্চিতি। স্যার বুঝছি। তো তোমাদের যে প্রোগ্রাম সামনে আসতেছে সেটা হচ্ছে তোমরা তো সিলেবাসের বই পাওনি মনে হয়, পেয়েছো? না স্যার। তোমাদের সিলেবাস বইতে লেখা আছে প্রথম 4 অধ্যায়ের উপরে একটা মূল্যায়ন বা সিটি পরীক্ষা হবে। কলেজ খুলে গেলে কলেজে হবে, কলেজ না করলে অনলাইনে হবে। এখানে অনলাইনে পরীক্ষা হয়, অন্যান্য ক্লাসেরও পরীক্ষা হয় অনলাইনে। তোমারও ফলে তোমরা হিসাব বিজ্ঞানের প্রথম 4 অধ্যায়ের ব্যাপারে প্রিপারেশন নিতে থাকো। সেটা এমসিকিউ হতে পারে বা সৃজনশীল হতে পারে। এমসিকিউ হলে এমসিকিউ এর লিংক তোমাকে দেওয়া হবে। স্যার এই পরীক্ষাটা কবে হতে পারে? এটা নোটিশ দিয়ে জানানো হবে তোমাদের। এটা আমি আগে থেকেই বলতেছি যাতে আগে থেকে প্রিপারেশন নিতে পারো। স্যার একদিনে কয়টা পরীক্ষা হবে? এটা সব তোমার ওই নোটিশে উল্লেখ থাকবে। যখন কলেজ থেকে নোটিশ দেওয়া হবে তখন ওই নোটিশের মধ্যেই পেয়ে যাবে। অনলাইনে এমসিকিউ হলে ক্লিক করা লাগে, নাম, কলেজ নম্বর, শ্রেণী এগুলো পূরণ করে সঠিক উত্তরে ক্লিক করতে হয়, দিয়ে লাস্টে সাবমিট করতে হয়। আর ক্রিয়েটিভে যদি পরীক্ষা হয় তখন তোমাকে ক্লাসের গ্রুপে ক্রিয়েটিভের প্রশ্ন দেওয়া হবে। তুমি ছবি উঠিয়ে প্রশ্নের নিচে একটা ইমেল নাম্বার দেওয়া থাকবে, সেই ইমেল নাম্বারে সেন্ড করে দিতে হবে যদি বাসা থেকে হয়। আর পরীক্ষা হলে হলে তখন পরীক্ষা হলে নর্মালি অন্যান্য সময় যেভাবে পরীক্ষা দিয়েছো ঠিক সেভাবেই হবে। এখন স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ বয়েজ? জি স্যার। কি দেখতে পাচ্ছ একজন পড়ো দেখি। এ সময় সময় অ্যাসেট, এল সময় সময় লিয়াবিলিটিস, এ সময় সময় নাওনার সিকিউরিটি, এ সম্পদ যেমন নগদ, ব্যাংক জমা, হ্যাঁ, ভূমি কবজা, ঠিক যন্ত্রপাতি আছে, ইত্যাদি। ঠিক আছে। আমাদের যেগুলো আলোচনা হলো এখন আমাদের অঙ্ক আলোচনা শুরু হয়েছে। এই অঙ্কের মধ্যে যে ব্যাপার প্রথমেই ছিল হিসাব সমীকরণের ব্যাপার। হিসাব সমীকরণ হচ্ছে এ সমান এল প্লাস সি,
এ মানে অ্যাসেটস। অ্যাসেটস মানে কোনগুলো? নগদ টাকা, ব্যাংক জমা, ভূমি, কলকবজা, যন্ত্রপাতি, প্রাপ্য, যেগুলো থেকে তোমার টাকা আসতে পারে ভবিষ্যতে, সেগুলো হচ্ছে অ্যাসেটস, বা যা অর্থ আকারে বর্তমানে আছে। যেমন নগদ, ব্যাংক জমা অর্থ আকারেই আছে এখন, এগুলো অ্যাসেট। এল হচ্ছে লায়াবিলিটিজ বা দায়, প্রদেয় মানে যারা টাকা পাবে, বকেয়া মানে যা দিতে হবে, ঋণ, কর্য, এগুলো ধার করা টাকা মানুষ যেগুলো পাবে, বকেয়া ভাড়া, যে ভাড়ার টাকা পরিশোধ করা হয়নি মানুষ পাবে, বকেয়া বেতন, এগুলো হচ্ছে এল এর মধ্যে পড়ে। ই মানে ওনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব। এই মালিকানা সত্ত্বের ইকুয়েশন সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি। মালিকানা সত্ত্ব আর স্বত্বাধিকার আবার একই কথা, যেখানে সি সমান মূলধন, যা ব্যবসার শুরুতে মালিক আনয়ন করেন। তাহলে লক্ষ্য করে দেখো, যদি সি এর মান বসাও তাহলে ই বাড়বে না কমবে? সি এর মান যদি বসাও, কমবে স্যার। এটা যে কোনো কিছু প্লাসে মান থাকলে সেই মান বসালে বাড়ে। সি এর আগে কোনো মাইনাস চিহ্ন আছে? না। প্লাসে আছে যেহেতু, সি এর মান বসালে তখন মালিকানা সত্ত্ব বেড়ে যাবে। প্লাস আর, আর মানে রেভিনিউ বা আয়। এখানে খেয়াল রাখতে হবে ঋণ করা বা কর্জ নেওয়া কোনো আয় নয়। আয় কোনগুলো? বিক্রয় করে যে টাকা পাওয়া, ভাড়া প্রাপ্তি, বিনিয়োগের সুদ, এগুলো হচ্ছে আয়। বিক্রয় করে যে টাকা পাবে, ভাড়া প্রাপ্তি, বিনিয়োগের সুদ, এগুলো হচ্ছে আয়। এক্সপেন্স বা ব্যয় মানে যেগুলো তুমি কোনো সুবিধা নিয়ে কাউকে দিচ্ছ আর কোনোদিন ফেরত আসবে না, যেমন বেতন, ভাড়া, ক্রয় ইত্যাদি হচ্ছে ব্যয়। ডি হচ্ছে ড্রয়িং বা উত্তোলন। মালিক যা ব্যবসা থেকে জরুরি প্রয়োজনে উত্তোলন করে। মালিক জরুরি প্রয়োজনে ব্যবসা থেকে টাকা উত্তোলন করতে পারে, পণ্য উত্তোলন করতে পারে। তোমার একটা বিজনেস আছে, তুমি বার্গারের বিজনেস করো, তুমি এখান থেকে ক্যাশ টাকাও নিতে পারো, আবার বাসায় খাওয়ার জন্য কয়েকটা বার্গারও নিতে পারো না? এর দুইটাই হচ্ছে উত্তোলন। তাহলে এখানে বিশেষভাবে লক্ষ্য রাখবা যে লেনদেন দিয়ে হিসাব সমীকরণে দুইটি প্রভাব পড়বে। মনে করো একটা বাড়বে আর একটা কমবে, অথবা দুইটাই বাড়বে দুইটাই কমবে। এই প্রভাবগুলো কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে যে প্রভাবগুলো কিভাবে পড়ে। বিশেষভাবে লক্ষ্য রাখো মালিকানা সত্ত্ব বা ই এর মান নির্ণয় সূত্র। এটা বলা হচ্ছে সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি। তাহলে ব্যয় দিয়ে কি হবে? ইএক্স বা ব্যয়ের মান যখন বসাবা তখন মালিকানা সত্ত্ব কমবে না বাড়বে? এটা আছে মাইনাস ইএক্স আকারে আছে। তাহলে মাইনাসের কোনো মান বসালে মালিকানা সত্ত্ব কি হয়? কমবে। কমে যাবে। আবার যদি টাকা উত্তোলন করে ডি, উত্তোলনের ডি এর মান যদি বসানো হয়, মালিকানা সত্ত্ব বা স্বত্বাধিকার কমবে না বাড়বে? কমবে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। মনে করো টাকা উঠালো, তার মানে ওই উত্তোলন দিয়ে একদিকে ই কমবে, অন্যদিকে প্রতিষ্ঠানের ক্যাশ কমবে না বাড়বে? বাড়বে না। প্রতিষ্ঠান থেকে টাকা উঠিয়ে নিল, তাহলে প্রতিষ্ঠানের কমবে। ক্যাশের পরিমাণ কমে যাবে। কমে যাবে স্যার। এইভাবে প্রভাবগুলো চিন্তা করতে হবে। মনে করো কলকবজা ক্রয় করা হলো, বললো কলকবজা ক্রয় 50,000 টাকা। এখানে কলকবজা কিসের মধ্যে পড়ে? এর মধ্যে, সম্পদ। সম্পদ বা এ।
তাহলে প্রতিষ্ঠানের কলকবজা বেড়ে যাবে, তাই না? প্রতিষ্ঠানের কলকবজা বেড়ে যাবে, এই জন্য বলবা এ বৃদ্ধি পাবে। আবার কলকবজা ক্রয় করলে প্রতিষ্ঠানের নগদ টাকা কি হবে? নগদ টাকা কমে যাবে কমে যাবে। কমে যাবে, এই জন্য তাহলে বলবো একবার যে এ বৃদ্ধি পাবে। কলকবজা বৃদ্ধি পাওয়ার কারণে বলবা এ বৃদ্ধি পাবে। আবার নগদ কমে যাওয়ার কারণে বলবা এ হ্রাস পাবে। এভাবে প্রত্যেক লেনদেন দিয়ে এই হিসাব সমীকরণের উপর দুইটি প্রভাব থাকবে। যে ঘটনার কোনো প্রভাব নাই লেনদেনের উপরে, হিসাব সমীকরণের উপর যে ঘটনা দিয়ে কোনো প্রভাব নাই, তার লেনদেন না। লেনদেন হলেই হিসাব সমীকরণের উপর দুইটি প্রভাব পড়বে, এটা খেয়াল রাখতে হবে। যখনই হিসাব সমীকরণ হবে তখনই লেনদেনের উপর দুইটি প্রভাব পড়বে। তাহলে এই হিসাব সমীকরণ নিয়ে কোনো প্রশ্ন থাকলে বলো কারো। হিসাব সমীকরণের ব্যাপারটা বুঝতে পেরেছো? জি স্যার। স্যার কারো কোনো প্রশ্ন থাকলে বলো হিসাব সমীকরণ নিয়ে। মানে এখানে যেটা বলা হচ্ছে প্রত্যেক লেনদেন দিয়ে তোমার এল আর ই এর উপর দুইটা প্রভাবটা পড়বে, সেই দুইটা প্রভাব খুঁজে বের করে লিখতে হবে। খুঁজে বের করে কিভাবে? তুমি প্র্যাকটিস করতে করতে সবই খুঁজে বের করতে পারবা। যেমন এমবি কিনলে কি হয়, তুমি জানো না যে তোমার এমবি বাড়বে আর ক্যাশ কমবে? জানো তো? ইয়েস জানো না? স্যার। তো এটা কি কাউকে বিশেষভাবে শেখানো লাগছে তোমার? না স্যার। এরপরে আমরা এখন নেক্সট স্লাইড দেখতে পাচ্ছ, হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব। ওই যে হিসাব সমীকরণ নিয়ে আলোচনা করলাম, সেটা দিয়ে লেনদেনের উপরে কি প্রভাব পড়ে সেটা এখানে আলোচনা করা আছে। লেনদেন নগদ 40,000, 10,000 টাকার ঋণ উদ্বৃত্ত মূলধন স্বরূপ আনা হলো বলা আছে। নগদ 40,000 আর 10,000 টাকা ঋণ উদ্বৃত্ত যখন নিয়ে আসবে তখন প্রতিষ্ঠানে নগদ টাকা কি হবে? বেড়ে যাবে। এই জন্য বলা হচ্ছে নগদ আনয়ন দ্বারা এ বাড়ে। আর এখানে দুইটা মিলে যে টাকা ঋণ, ঋণ কিসের মধ্যে পড়ে? ঋণ নিয়ে আসলে তোমার নগদ বেড়ে যাবে, এই জন্য বলা হচ্ছে এ বাড়ে। আবার এটা অন্যদিকে দায় এল বাড়ে। আর এই সবকিছু মিলিয়েই মূলধনের ব্যাপার আছে। মূলধন দিয়ে কি হবে? যখন আগে দেখলাম সি এর মান বসালে মূলধন কি হয়? সি এর মান বসালে ওই বা ই কি হয়? ওই বা ই, মূলধনের মান বসালে ওই বা ই কমে যায়। তাই দেখলাম না কিছুক্ষণ আগে? জি স্যার। মূলধনের মান যখনই বসাবা তখন ওই বা ই কমে যাবে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার আমাদের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীতে একটা প্রশ্ন আছে এই রিফাত এন্টারপ্রাইজ নিয়ে। এখানে খ আর গ খ আর গ এর উত্তরটা কি এই যে 15 আর 16 পৃষ্ঠার মধ্যে, যে 16 পৃষ্ঠার মধ্যে যে ছকটা আছে ওইটা হবে? প্রশ্নটা বলো, প্রশ্নটা আগে বলো কি? স্যার গ নাম্বার প্রশ্নে আছে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। আচ্ছা, তাহলে আমি যেভাবে আলোচনা করতেছি এইভাবে এইভাবে প্রভাব দেখাতে পারবা। আর না হলে ওইটা
বিবরণী ছক আকারেও প্রভাব দেখাতে পারবা। আরেকটা আছে স্যার, ঘটনা সমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা করো। লেনদেন চিহ্নিত করে তোমার বলতে হবে সমীকরণ পদ্ধতিতে, মানে এই হিসাব সমীকরণ দিয়ে বলতে হবে যে হিসাব সমীকরণের এইটা বাড়তেছে আর এইটা কমতেছে, এই জন্য এটি লেনদেন। সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা মানে সমীকরণের সাহায্যে বলতে হবে যে হিসাব সমীকরণের এটা বাড়তেছে আর এটা কমতেছে, এই জন্য এটি লেনদেন। ক্লিয়ার? স্যার বুঝছি। জি স্যার বুঝছি। তো এইভাবে বলতে হবে। তারপরে তোমার স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ বয়েজ? এখানে তারপরে আছে একটা লেনদেন কলকবজার অবচয় ধার্য করা হলো। কলকবজার অবচয় মানে যে কোনো সম্পত্তি ব্যবহার করলে প্রতিনিয়ত তার ক্ষয় আছে, সবসময় একই রকম থাকবে না। তোমার যে মোবাইল, এই মোবাইল 6 মাস পর কি একই ধরনের থাকবে? এটা আস্তে আস্তে পুরাতন হবে। এই যে ক্ষয় হচ্ছে এটাকে বলে অবচয়, এটা এক ধরনের খরচ। খরচ মানে ওই হিসাব সমীকরণে যখন মাইনাস ইএক্স আছে, যেহেতু মাইনাস ইএক্স এর মান বসালে ই কি হবে? মাইনাস ইএক্স থাকার কারণে ই কমে যাবে। অন্যদিকে কলকবজা একটা সম্পদ, ক্ষয় হলে সম্পদের মানও কমে যাবে, এই জন্য বলা হচ্ছে এ কমে যাবে আর ই কমে যাবে। অবচয় তাহলে যেহেতু খরচ, এই জন্য খরচ হওয়ার কারণে ওই হিসাব সমীকরণে মাইনাস ইএক্স আছে না, ওই মাইনাস ইএক্স এর মান বসালে ই কমে যাবে। অন্যদিকে কলকবজার মূল্য কমে যাবে, এখানে কলকবজা সম্পদের মধ্যে পড়ে, এই জন্য বলা হচ্ছে এ কমে। তারপরে যেটা বলা হচ্ছে আলমারি টেবিল চেয়ার ক্রয়। আলমারি টেবিল চেয়ারকে মানুষ কি বলে? আসবাবপত্র বা ফার্নিচার যদি ক্রয় করে, ক্রয় করার ফলে তোমার আসবাবপত্রের পরিমাণ বেড়ে যাবে আর নগদ কমে যাবে। আসবাবপত্র বাড়া, নগদ কমা, এই দুইটাই কি সম্পদের মধ্যে পড়ে না? জি স্যার। তাহলে এই জন্য বলবা যে এ বাড়ে এবং এ কমে। কমে। এটা কোনো খরচের মধ্যে কোনো কিছু না, এই জন্য ই আসবে না এর ভিতর। একমাত্র খরচ হলে তখন ই কমে, আয় হলে ই বাড়ে। নিজ প্রয়োজনে যদি টাকা উঠিয়ে নেয় তাহলে ই কমে, আর মূলধন যদি নিয়ে আসে তাহলে ই বাড়ে। এরপরে দেখা আছে টাইপরাইটার ক্রয়। এখানে এটা একটা অফিস সরঞ্জামের মধ্যে পড়ে, এটা ব্যবহার দীর্ঘমেয়াদী, এই জন্য এটা সম্পদ। অন্যদিকে নগদ টাকা কমে যাবে, এই জন্য বলবা এ বাড়ে এবং এ কমে। স্যার কলকবজার অবচয় ধার্য করা হলো, এখানে ই কিভাবে কমে আরেকবার বুঝাবেন? এটা যেহেতু খরচ, খরচের কারণে ইএক্স এর মান যখন বসাবা, মাইনাস ইএক্স আছে না সূত্রে, ই সমান সি প্লাস আর মাইনাস ইএক্স মাইনাস ডি। যখন এই মাইনাস ইএক্স এর মান বসাবা তখন বাম দিকের ই বাড়বে না কমবে? স্যার কমবে। কমবে, এই জন্যই ওখানে লেখা আছে ই কমে। ক্লিয়ার?
জি স্যার, ক্লিয়ার। তারপরে দেখো জীবন বীমা পরিশোধ, এটা আরেকটা লেনদেন। তুমি ব্যবসা করতেছো, তার মানে তোমার সব খরচ, পার্সোনাল খরচ ব্যবসার টাকা থেকে দেওয়া যাবে না। পার্সোনাল লেভেল একটা, আর অফিসিয়াল লেভেল হচ্ছে আরেকটা। তুমি বাসায় যেভাবে থাকো এইভাবে কি স্কুলে আসবা? আসবা কেউ এভাবে? না না স্যার। স্যার। এই জন্য ব্যক্তিগত খরচ ব্যবসা থেকে দিলে এটা এক ধরনের উত্তোলন হয়ে যায়। জীবন বীমা হচ্ছে মালিকের ব্যক্তিগত খরচ ব্যবসা থেকে পরিশোধ করে দিচ্ছে, তার তার মানে এটা উত্তোলনের মতো। তার মানে মাইনাস ডি এর মান যখন বসাবে তখন ই কমবে না বাড়বে? মাইনাস স্যার ডি কম। কমে যাবে, অন্যদিকে নগদ টাকাও কমে যাবে। স্যার, হুম। তার মালিক যদি নিজ প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ নেয় তাইলে কি এটা ব্যবসার মধ্যে কমবে নাকি তার এটা নিজস্ব? এটা ব্যবসার উপর কোনো প্রভাবই পড়বে না, কারণ তার এটা নিজস্ব ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত পর্যায়ে সে ব্যবসা থেকে ঋণ নিছে। তো এখানে তাহলে জীবন বীমা পরিশোধ দিয়ে নগদ কমে যাচ্ছে, তাই না? এই জন্য বলা হচ্ছে এ কমে যায়। তারপরে বলা হচ্ছে আয়কর পরিশোধ করা হলো। আয়করও একটা ব্যক্তিগত খরচ। ব্যক্তিগত খরচ যদি ব্যবসা থেকে দিয়ে দেয়, এটাও একটা উত্তোলনের মতো। তাহলে যখনই তুমি ওই উত্তোলন মানে মাইনাস ডি এর মান যখন বসাবে তখন তোমার কি হবে? মাইনাস ডি এর মান বসানোর ফলে আবার ই কমে যাবে, আবার প্রতিষ্ঠানের এও কমে যাবে। ক্যাশ যেহেতু কমে যাবে এই জন্য বলা হবে এও কমে যাবে। তারপরে বলা হচ্ছে নিজ প্রয়োজনে নগদ উত্তোলন, এটাও এক ধরনের উত্তোলনের মতো। এখানে বোঝাচ্ছে নগদ টাকা উঠিয়ে নিচ্ছে। উঠে নেওয়া মানে ডি এর মান বসালে মাইনাস ডি থাকার কারণে ই কমে যাবে, অন্যদিকে এখানে নগদ টাকাও কমে যাচ্ছে, এই জন্য বলবা যে এ কমে যাবে। তারপরে নিজ প্রয়োজনে পণ্য উত্তোলন, এটা খুবই ইন্টারেস্টিং। দেখো এটা তো ডাইরেক্ট উত্তোলন বলছে, এটা খুবই মনোযোগ সহকারে শোনো। এটা তো উত্তোলন বলছে, উত্তোলন বলার কারণে মাইনাস ডি এর মান বসালে ই নিঃসন্দেহে কমে যাবে, নিঃসন্দেহে ই কমে যাবে। অন্যদিকে পণ্য যদি উঠাই তাহলে ক্রয়ের জন্য ব্যয়, ক্রয় যত টাকার পড়ছিল পণ্য উঠিয়ে নিলে সেই পণ্যটা কমে যায়, মানে পণ্য কমে যাওয়া মানে ব্যয় কমে যাওয়া। ব্যয় দিয়ে ওই কি হয়, ওই বা ই কমে যায়। তাহলে এটা যেহেতু পণ্য উঠিয়ে নিচ্ছে তাহলে এখানে ব্যয় বৃদ্ধি না পেয়ে ব্যয় হ্রাস পাচ্ছে, এই জন্য ই বেড়ে যাবে, ওই বা ই বেড়ে যাবে। তাহলে এই একমাত্র লেনদেন যেটাতে ই কমে যাবে আবার ই বেড়ে যাবে। পণ্য উঠালে, যেহেতু পণ্য উঠালে কি ক্যাশ টাকা কমে? তোমার বার্গারের বিজনেস আছে, প্রতিষ্ঠান থেকে বার্গার নিয়ে আসলা, তাহলে প্রতিষ্ঠান থেকে কি ক্যাশ কমবে? না না স্যার। স্যার। ক্যাশের উপর যেহেতু কোনো প্রভাব নাই এই জন্য এ লেখা হয়নি এখানে, এই জন্য ই কমে যাবে এবং ই বেড়ে যাবে। ব্যাংক থেকে নগদ উত্তোলন করলে একদিকে নগদ টাকা যেহেতু বাড়ে এটা এর মধ্যে পড়ে, আবার ব্যাংক ব্যালেন্স কমে যায়। এই উত্তোলনটা বোঝাচ্ছে ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন। এখানে নগদ বাড়ার কারণে এ বেড়ে যাবে, আর ব্যবসার যেহেতু ব্যাংক ব্যালেন্স কমে যাবে এই জন্য ব্যাংক ব্যালেন্স কমে যাওয়ার কারণে আবার ব্যাংক ব্যালেন্স যেহেতু কমে যাবে এই জন্য বলা হচ্ছে তোমার
এও কমে যাবে। এও কমে যাবে। তা যেগুলো আলোচনা করলাম এগুলো থেকে কারো কোনো কোশ্চেন থাকলে বলো, প্রভাবগুলো থেকে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারো। স্যার নিজ প্রয়োজনের পূর্ণ উত্তোলনেরটা এটা যদি একটু বুঝিয়ে দিতেন আরেকবার। পণ্য উত্তোলন নিঃসন্দেহে ডি এর মধ্যে পড়ে। তোমাদের এই যে WW1001 এটা কে, এটা জানো কেউ তোমাদের ক্লাসের কেউ? যেখানে ওই যে পণ্য উত্তোলন যেটা বললাম, ওই পণ্য উত্তোলন মানে -D এর মান যখন বসানো হবে, -D এর মান বসালে ই কমে যাবে। অন্যদিকে ওটা খরচের বিপরীত। খরচের মান যদি বসাও -EX এর মান বসালে তখন ই কমে, কিন্তু পণ্য উঠালে খরচটা কমে যায়। প্রতিষ্ঠানে পণ্য উঠিয়ে নিল, নিজের কাজে ব্যবহার করবে, 7,000 টাকা পণ্য ছিল, 1,000 টাকা পণ্য উঠিয়ে নিল, তাহলে পণ্য দাঁড়ালো কত? 6,000 টাকায়। খরচ যেহেতু কমে যাচ্ছে, এখানে খরচ হলে তখন ই কমে, আর এখানে খরচ কমে যাচ্ছে, তাহলে ই বেড়ে যাবে। এরপরে বলো কারো কোশ্চেন থাকলে। ভয়েস, কারো কোনো প্রশ্ন থাকলে বলো এবার। আছে কারো প্রশ্ন? জি না স্যার। তাহলে 12901 আবরার হোসেন, তুমি হিসাব সমীকরণ নিয়ে বলো দেখি। হিসাব সমীকরণের ব্যাপারটা কি এতক্ষণ যে আলোচনা করলাম? আবরার হোসেন। হিসাব সমীকরণের সম্পর্কে বলো, এতক্ষণ যে আলোচনা করলাম। আপনার হিসাব সমীকরণ সম্পর্কে বলো। কাজী শারুর 12880, শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার। স্যার জি স্যার, হিসাব সমীকরণ সম্পর্কে স্যার বলো, হিসাব যেটা এতক্ষণ আলোচনা করলাম। স্যার হিসাব সমীকরণ হলো স্যার এমন একটি সমীকরণ যেখানে জি স্যার, হিসাব সমীকরণ হলো স্যার এমন একটি সমীকরণ যেখানে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের লেনদেনের রেকর্ড রাখা হয়। হিসাব সমীকরণ হলো স্যার A ইজ ইকুয়াল টু LE। এ হলো স্যার অ্যাসেট বা সম্পদ, এবং এল হলো দায় বা লাইবিলিটি, এবং স্যার ওই হলো ওনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব। স্যার আর আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ইত্তেহাদ, ইত্তেহাদ, ইত্তেহাদ শুনতে পাচ্ছ? 12890। ইত্তেহাদ, তুমি একটা লেনদেন বলে হিসাব সমীকরণে প্রভাব বলো। যে হিসাব সমীকরণে একটা লেনদেন বলে তার মাধ্যমে স্যার যেমন আমি একটা ব্যবসা শুরু করলাম, ব্যবসায় আমি নগদে 30,000 টাকা নিয়ে 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলাম, আর 10,000 টাকা আমি ঋণ নিলাম। তাহলে আমার
30,000 টাকাতে আমার এও বাড়লো, এল ইকুইটি বেড়েছে। 20,000 টাকাতে কি হয়েছে কি কি? হ্যালো, হ্যাঁ 30,000 টাকায় কি কি বললা বলো? স্যার হয়েছে। বলো আবার কথাটা বলো একটু, কি কি নিয়ে স্যার স্যার আমি 30,000 টাকা নিয়ে আমার ব্যবসা শুরু করলে আমি 10,000 টাকা ঋণ নিলাম, তাহলে আমার 40,000 টাকা হলো। তাহলে 30,000 টাকায় আমার মালিকানা সত্ত্ব মানে ও ওনার ইকুইটি বেড়েছে। আর এল দায় মানে আমার ঋণ নেওয়ার কারণে আমার দায় বা লিয়াবিলিটি বেড়েছে। আর নগদ বাড়ার কারণে আমার সম্পদ বা নগদ টাকা বেড়েছে, এজন্য আমার এও বেড়েছে। এইভাবে প্রভাবগুলো বলতে হবে। আর কারো কোনো প্রশ্ন? এখন তোমাদের এই যে অনেকেই কয়েকজন কিছুক্ষণ আগে বের হয়ে যাওয়ার কারণে লাস্ট উপস্থিতিটা পাচ্ছে না, বুঝছো? নেটটা চলে গেছিল। এখন এই তোমার উপস্থিতি এতক্ষণ 30-32 জন ছিল, কিন্তু এখন এসছে 23 জনে। হয়তো কেউ কেউ মনে করছে স্যার এখন প্রশ্ন জিজ্ঞেস করবে, বের হয়ে যায়, এটাও কারণ হতে পারে। আর কারো কোনো প্রশ্ন? স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার হিসাব সমীকরণের ভিতরে লেনদেনের প্রভাব বোঝানোর জন্য স্যার ওই ছক বাদে কি হিসাব সমীকরণের ছক ব্যবহার করা যাবে স্যার? ওই ছক বাদে হিসাব সমীকরণের ছক মানে কি বোঝাচ্ছ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো।
আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো বয়েজ? জি জি স্যার, স্যার। আলহামদুলিল্লাহ। স্যার আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তোমাদের গ্রুপে সিটি পরীক্ষার সিলেবাস জানিয়েছিলাম, দেখেছো? অ্যাকাউন্টিং এর জি স্যার। কোন কোন চ্যাপ্টার? চ্যাপ্টার 1 এন্ড চ্যাপ্টার 2। ভেরি গুড। তাহলে ক্লাসে যারা উপস্থিত নাই এরা যোগাযোগ করলেও জানিয়ে দিবা যে অ্যাকাউন্টিং সিটি সিলেবাস হচ্ছে চ্যাপ্টার 1 এন্ড 2। 20টা এমসিকিউ থাকবে, 20টা ক্লিক করতে হবে তোমাদের। পরীক্ষা কিভাবে দিতে হয় এটা জেনেছো? গুগল ফর্মে। জি স্যার। জি স্যার। কিভাবে জেনেছো? স্যার শাহরিয়ার কবির স্যার একটা লিংক পাঠাইছিল, একটা ভিডিও পাঠাইছিল, ওখান থেকে জেনে গেছি কিভাবে দিতে হবে। হ্যাঁ, মূলত এটা তোমাদের আসসালামু ওই আলাইকুম স্যার। ক্লাব, তোমাদের ওই ক্লাসের গ্রুপে একটা লিংক দেয়া হবে পরীক্ষার আগে। লিংক দেয়া হবে, তবে পরীক্ষা শুরুর আগে তোমরা যেটা করবা যাতে ফোনের সাহায্যে অংশগ্রহণ করলে ফোনে যাতে চার্জ থাকে, এমবি ঠিকঠাক থাকে, এটা আগে চেক করবা। পরীক্ষা শুরুর আগেই এগুলো চেক করে নিবা। পরীক্ষা শুরুর আগে চেক করবা যে ওয়াইফাই ঠিকভাবে কাজ করতেছে কিনা। যারা ওয়াইফাই চালাও তারা ওয়াইফাই কাজ না করলে তো পরীক্ষা দিতে পারবা না, তাই না? এই জন্য এগুলো সবকিছু চেক করে নিবা। পরীক্ষার আগে ক্লাসের ওই গ্রুপে পরীক্ষার লিংক দেওয়া হবে, ওই লিংকের উপরে প্রথমে ট্যাপ করবা। ট্যাপ করলে কিছু তোমার কাছ থেকে ইনফরমেশন চাইবে, নেম, কলেজ নাম্বার, শিফট, এসব ইনফরমেশন চাইবে। ইমেল নাম্বার থাকতে হবে, প্রত্যেকেরই ইমেল নাম্বার আছে তো? স্যার। ইমেল নাম্বার আছে না? জি জি স্যার। জি। এগুলো চাইবে। এগুলো সব পূরণ করার পর নেক্সট বলে একটা বাটন আসবে, নেক্সট যদি ট্যাপ করো তাহলে প্রশ্ন চলে আসবে। প্রশ্ন আসার পর তোমার যেটা সঠিক উত্তর মনে হয়, এবিসিডি এর মধ্যে যে প্রশ্নে যেটা সঠিক উত্তর মনে হবে সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে, নির্দিষ্ট সময় মানে কি 20 মিনিটের মধ্যে সেটা সবগুলো ট্যাপ করতে হবে। ট্যাপ করে স্যার আমাদের পরীক্ষার ফলাফল জানানো হবে কবে স্যার? এটা বলতেছি। এই 20টা প্রশ্ন যেটা তোমার সঠিক উত্তর মনে হবে এখানে ট্যাপ করলাম, করার পর লাস্টে সাবমিট বাটন আছে, সাবমিট বাটন আবার ট্যাপ করবা। তখন লেখা আসবে ইওর আনসার হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। তার মানে তোমার আনসার চলে গেল। এরপর অনলাইনেই 2-1 দিনের মধ্যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে।
ক্লিয়ার হয়েছে তাহলে ব্যাপারটা? জি স্যার। তাহলে যে কোনো একজন বলো দেখি, লরেন্স। লরেন্স বলো তো ইয়েস স্যার। আমি কি বললাম পরীক্ষা দেওয়ার প্রসেস সম্পর্কে? স্যার ঠিক মতো ওয়াইফাই কানেকশন চেক করে নেবো স্যার, ইমেল নাম্বার আছে নাকি স্যার ঠিক মতো করে, তারপরে স্যার ফর্ম ফিল আপ করে তারপরে স্যার দিব পরীক্ষা। আচ্ছা, আমরা পরীক্ষার ফর্ম দেওয়ার পর 20 মিনিট সময় পাবো প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মিনিট করে স্যার। আমরা জমা দেওয়ার পর সাথে সাথে আমাদের ফলাফল হয়েছে। এইভাবে বলিনি আমি। আমার আগে ক্লাসের গ্রুপে লিংক আসবে, এই যে 9B 2001 গ্রুপ আছে না, এই গ্রুপে লিংকটা আসবে, লিংকে ট্যাপ করা লাগবে। ট্যাপ করার পর তোমার কাছে বিভিন্ন ইনফরমেশন চাইবে, নেম, কলেজ নম্বর, ইমেল নাম্বার, এগুলো ফোন নাম্বার, এগুলো চাইলো, এগুলো সব ট্যাপ করলাম। তাহলে আমাদের সিটি পড়া প্রথম চ্যাপ্টার আর দ্বিতীয় চ্যাপ্টার না? হ্যাঁ, এটা গ্রুপে আমি আরো 2-3 দিন আগে জানাইছি, দেখেছিলা? হ্যাঁ স্যার, পাইছিলাম। প্রথম চ্যাপ্টার আর দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে অ্যাকাউন্টিং সিটি সিলেবাস। এইভাবে অন্য বিষয়ের টিচার অন্য বিষয়ের সিলেবাস জানাবেন। তাহলে যেটা বলতেছিলাম, যে ক্লাসের গ্রুপে তোমাদের লিংক যাবে। স্যার আসসালামু আলাইকুম। ইসলাম, ওই লিংকের উপর ট্যাপ করলে তারপর বিভিন্ন ইনফরমেশন চাইবে তোমার কাছে। ইনফরমেশন পূরণ করার পর নেক্সট ট্যাপ করলে তখন প্রশ্ন চলে আসবে, সেখানে যেখানে যেটা সঠিক উত্তর মনে করো সেখানে ট্যাপ করবা, 20 মিনিটের মধ্যে আনসার করে তারপর সাবমিট একটা বাটন আসবে, সাবমিট বাটন তুমি ট্যাপ করবা। তারপরে একটা লেখা আসবে, ইওর আনসার হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। তারপরে চলে গেল, সাথে সাথে এই যে লরেন্স যেটা বললাম, সাথে সাথে মার্কস পাওয়া যাবে তা না, 2-1 দিনের মধ্যে পাবা। 2-1 দিনের মধ্যে পরীক্ষায় কে কত পেয়েছো এটা তারপর 2-1 দিনের মধ্যে জানতে পারবা। তাহলে এই ব্যাপারটা আরো একজন বলো, আমি যেটা বললাম। সাগর 12,910। 12,910 সাগর শুনতে পাচ্ছ? 12,910 সাগর শুনতে পাচ্ছ? বারো হাজার 910 সাগর শুনতে পাচ্ছ? বারো হাজার 895 সৌম্যদীপ। সৌম্যদীপ শুনতে পাচ্ছ? বারো হাজার 895 সৌম্যদীপ শুনতে পাচ্ছ? হ্যালো। 12,901 আবরার। হ্যাঁ স্যার, শুনতে পাইতেছি আমি। হ্যাঁ, বলো তো তাহলে পরীক্ষার প্রসেসটা তুমি আরেকবার। স্যার কি বলবো, আরেকবার বলবেন? এই যে সিটি পরীক্ষা অনলাইনে কিভাবে দিবা? স্যার এটা হচ্ছে যে ফার্স্টে আমাদের একটা লিংক দেয়া থাকবে এবং আমরা ওইটাতে গিয়ে আমাদের কোথায় সবগুলা কোথায় পরিচয় কোথায় সাবমিট করব। শোনো, কোথায় লিংক দেওয়া হবে?
কোথায় স্যার আমাদের অফিসিয়াল যে গ্রুপটা আছে ওটাতে ডিআরএনসি। আচ্ছা, তারপর মানে যেখানে তারপর ওই লিঙ্কের ভিতর আমাদের সবগুলা পরিচয় দেওয়ার পর ওখানে কোয়েশ্চেন আসলে আমরা ওটা অ্যান্সার দিলে তারপর ওটা সাবমিট করলে চলে যাবে। হ্যাঁ, লাস্টে সাবমিট করতে হবে। ফলাফল কখন পাবে? তো ওটা আমাদের টিচাররা বলবে। ফলাফল অনলাইনে 2-1 দিনের মধ্যে পাবে, ঠিক আছে? জি স্যার। এখন স্যার পরীক্ষা শেষের পর পরীক্ষা শেষের 2-1 দিনের মধ্যে ফলাফল পাবে। জি স্যার। আর পরীক্ষার সিলেবাস হচ্ছে প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় তোমাদের সিলেবাস। প্রথম অধ্যায় আর দ্বিতীয় অধ্যায় হচ্ছে সিলেবাস। সিলেবাস হচ্ছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টার। এখন স্ক্রিনে একটা প্রবলেম দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। এই প্রবলেম থেকে আমরা সৃজনশীল উত্তরও আলোচনা করব, আবার এমসিকিউ কেমন হতে পারে সেটাও আলোচনা করব। এই প্রবলেম সৃজনশীল এমসিকিউ দুইটাই আলোচনা করব। এখানে দেখো শুরুতে বলছে মূলধন আনলো। স্ক্রিনে কোনো কোশ্চেন দেখতে পাচ্ছ তো বয়েজ? দেখতে পাচ্ছ? জি স্যার। প্রথমে বলছে নগদ মূলধন আনলো 10,000। শুরুতে যে টাকা নিয়ে আসে, তারপর সুমনের কাছ থেকে 1750 টাকার চেক পেয়ে ব্যাংকে জমা দেওয়া হলো। তাকে বার্তা দেওয়া হলো 50। বার্তা দেওয়া মানে ছাড় দেওয়া, তাকে ছাড় দেওয়া হয়েছে 50 টাকা। আর 1750 টাকার চেক পেয়ে ব্যাংকে জমা দেওয়া হলো। মামুনের নিকট পণ্য বিক্রয় করা হলো, কোনো নাম দিয়ে বিক্রয় থাকা মানে ধারে বিক্রয়। মামুনের নিকট বিক্রয় করা হলো 11,000 টাকা, এটা হচ্ছে ধারে বিক্রয়। কোনো বিক্রয়ের সাথে যদি কোনো হ্যাঁ বলো স্যার বার্তা হিসাব কি আয় নাকি খরচ? বার্তা দিলে ব্যয় খরচ, আর বার্তা পাওয়া গেলে আয়। নয় তারিখ মামুনের নিকট পণ্য বিক্রয়, এটা হচ্ছে ধারে বিক্রয় বোঝাচ্ছে। কোনো নাম দিয়ে কোনো বিক্রয় থাকা মানে ধারে বিক্রয়। তারপর নগদ এবং চেকে যথাক্রমে 10,200 আর 11,000 টাকার বিক্রয় করছে, তাহলে এখানে নগদ বাড়বে, আবার চেকে বিক্রি কারণে ব্যাংক ব্যালেন্স বাড়বে, আর পুরোটা দিয়ে আয় হবে। জমাকৃত চেক 5,000 টাকার চেক, জমাকৃত চেক 5,000 টাকার চেক অমর্যাদা হলো। তার মানে পূর্বে একটা চেক জমা দেওয়া হয়েছিল, ওটা ব্যাংক এখন বলতেছে যে আপনাদের ওই চেক ঠিক নাই। ঠিক নাই বলা মানে ব্যাংক ব্যালেন্স কমে যাবে। অন্যদিকে চেক পূর্বে পাওয়া গেছিল দেনাদারের কাছ থেকে, দেনাদার বা প্রাপ্যের কাছ থেকে চেক পাওয়া গেছিল। এখন দেনাদারকে ধরা হবে, দেনাদার বেড়ে যাবে, এই জন্য দেনাদার বেড়ে যাবে, আবার ব্যাংক ব্যালেন্স কমে যাবে। 13 তারিখে বলছে ধারে ক্রয় 4,000। ধারে ক্রয় করছে হচ্ছে 4,000 টাকা, আবার ধারে বিক্রয় বলছে 6,000। এইভাবে প্রশ্ন দিয়ে তোমাকে বলা হলো যে এখানে অনগদ লেনদেন আছে কয়টি, মানে কয়টি লেনদেনের সাথে নগদ টাকা জড়িত নাই। তোমাকে মনে করো কোনগুলি অনগদ লেনদেন না বলে এমসিকিউতে বলা হলো যে এই লেনদেনগুলোর মধ্যে অনগদ লেনদেন কয়টি আছে। যেসব লেনদেনের সাথে নগদ টাকা বা ব্যাংক ব্যালেন্স জড়িত নাই সেগুলোই হচ্ছে অনগদ লেনদেন।
যেমন 9 তারিখেরটা মামুনের নিকট বিক্রয় করা হলো, এটা নগদ লেনদেন। ধারে ক্রয় 4000 টাকা, এটা নগদ লেনদেন, এটার সাথে নগদ বা ব্যাংক জড়িত নাই। আবার ধারে বিক্রয় 6000 যেটা বলছে, এটাও অনগদ লেনদেন, এটার সাথেও নগদ টাকা বা ব্যাংক জমা জড়িত নাই, তাই না? এই হচ্ছে ব্যাপার। তাহলে অনগদ লেনদেনের উত্তর বলতে হবে। মনে করে পুরো প্রশ্ন দিয়ে বলা হলো যেখানে অনগদ লেনদেন আছে কয়টি, এমসিকিউ। 7 তারিখেরটা অনগদ লেনদেন হবে না? 7 তারিখেরটা যেহেতু ওখানে চেক পেয়ে ব্যাংকে জমা বলছে, তো চেক পাওয়ার কথা যেহেতু বলা আছে, তার মানে এখানে এটার অনগদ লেনদেন হবে না। চেক পাওয়ার বলার কারণে অনগদ লেনদেন হবে না। চেক পাওয়া মানে তো নগদ টাকার সমতুল্য। চেক পাওয়াটা নগদ টাকার সমতুল্য, এই জন্য অনগদ লেনদেন হবে না। ক্লিয়ার? জি স্যার। তারপরে তোমার এইভাবে তখন অনগদ লেনদেন বলবা। সৃজনশীলে হলে কয়ের উত্তর হবে এইভাবে। মামুনের নিকট পণ্য বিক্রয় 11,000 আছে, তোমার অনগদ লেনদেন কতটি বলে, তখন সৃজনশীলে উত্তর করবা এভাবে। আর যদি বলে কয়টি, স্যার হ্যাঁ বলো। স্যার অমর্যাদা হইল, লেনদেনের অমর্যাদা হইল, বুঝলাম না। অমর্যাদা মানে পূর্বে ব্যাংকে চেক জমা দেওয়া হয়েছিল, এখন বলতেছে যে জমাটা হয়নি, এটাকেই বলে জমাটা হয় নাই। নিশ্চয় কোনো ত্রুটি আছে, চেকের ত্রুটি বা অন্য কোনো ত্রুটি থাকতে পারে, বুঝছো? এই জন্য জি স্যার। বলতেছে যে জমাটা এখন হয়নি। এই হচ্ছে ব্যাপার। তোমাকে যখন চেক অমর্যাদা বলবে, তার মানে তোমার ব্যাংক ব্যালেন্স কমে যাবে। অন্যদিকে তুমি এখন দেনাদারকে ধরবা, কারণ দেনাদার ঠিকঠাক চেক দেয়নি, এই কারণে দেনাদারকে ধরবা, দেনাদার বেড়ে যাবে। আর ব্যাংক ব্যালেন্স তোমার কমে যাবে। দেনাদার বেড়ে যাবে, ব্যাংক ব্যালেন্স কমে যাবে। তাহলে সৃজনশীল হলে এভাবে টেবিলের মাধ্যমে উত্তর করবা। এখানে দেখো হিসাব সমীকরণের প্রভাবের ছক দেখতে পাচ্ছ, বয়েজ কয়ের উত্তর। জি স্যার। কয়ের উত্তরটা একটু দিবেন, একটা স্ক্রিনশট নিব। কয়ের উত্তরে সৃজনশীলে যখন জিজ্ঞেস করবে যে অনগদ লেনদেন কোনগুলি, তখন উত্তর দিবা এভাবে। আর যদি এমসিকিউতে জিজ্ঞেস করা হয় অনগদ লেনদেন কতটি, তখন তার উত্তর দিবা 3টি। হয় হিসাব সমীকরণের প্রভাব দেখতেছো, হিসাব সমীকরণের প্রভাব দেখবা যে দ্বিতীয় চ্যাপ্টারে তোমাদের আছে, এইভাবে ভর টেনে করা আছে। প্রভাব মানে লেনদেন দিয়ে তোমার
কোনটার উপর প্রভাব পড়বে? তুমি একটা মেমোরি কার্ড ক্রয় করলা, তাহলে তোমার কি হবে? মেমোরি কার্ড বাড়বে, একটা যন্ত্রাংশ বাড়বে, আর নগদ টাকা কি হবে? কমে যাবে, তাই না? এরকম এরকম এখানে লেনদেন দিয়ে তুমি চিন্তা করবা যে তোমার কি কি প্রভাব পড়বে লেনদেন দিয়ে। যেমন 1 তারিখে আছে যে মূলধন নিয়ে আসা হলো, মূলধন নিয়ে আসলে তোমার নগদ বেড়ে যায়, আর মূলধন বাড়ার কারণে মালিকানা সত্ত্ব বেড়ে যাবে। এখন কথা হচ্ছে, ঘরগুলো কি ব্যাংক, নগদ, দেনাদার, পাওনাদার, অন্যান্য মালিকানা সত্ত্ব এভাবেই টানবা? ঘরগুলো তোমার প্রয়োজন অনুযায়ী টানবা। যদি যন্ত্রপাতি ক্রয় থাকে, তোমার যন্ত্রপাতি বেড়ে যাবে না? যন্ত্রপাতি ক্রয় থাকলে তখন যন্ত্রপাতি ঘর দিবা, আর ঘর শুধু দিতেই থাকবা তাও না, কয়েকটা ঘর দিয়ে তারপর অন্যান্য বলে একটা ঘর দিতে পারবা, যে অন্যান্য ঘরের ভিতরে বাকি সবকিছু লিখবা। তাহলে এখানে 1 তারিখে লেনদেন দিয়ে নগদ বাড়লো আর মালিকানা সত্ত্ব বাড়লো, মূলধন নিয়ে আসা তারা। মালিকানা সত্ত্ব কি কারণে বাড়ে? মূলধন নিয়ে আসা দ্বারা মালিকানা সত্ত্ব কি কারণে বাড়ে, কেউ বলতে পারবা? ইয়া সি প্লাস আর এই দুটা বাড়লে মালিকানা সত্ত্ব বাড়ে, মানে মূলধন আর আয়। হ্যাঁ, কারণ মালিকানা সত্ত্বে বা স্বত্বাধিকারের পুরো ইকুয়েশন হচ্ছে সি প্লাস আর মাইনাস ইএক্স, ইএক্স মানে এক্সপেন্সেস বা ব্যয়, মাইনাস ডি, ডি মানে নিষ্প্রয়োজনীয় উত্তোলন। সি সি প্লাস আর বলার কারণে সি আর আর দিয়ে, আর মানে আয় বা রেভিনিউ দিয়ে মালিকানা সত্ত্ব বাড়ে, আর মাইনাস ইএক্স মাইনাস ডি বলার কারণে ব্যয় বা উত্তোলন, নিষ্প্রয়োজনীয় উত্তোলন দিয়ে মালিকানা সত্ত্ব কমে। এমসিকিউতে তোমাকে বলা হলো নগদ মূলধন আনলো, এটি দিয়ে হিসাব সমীকরণে কি প্রভাব পড়বে? তখন সম্পদ বাড়ার কারণে বলবা এ আর ই বৃদ্ধি পাচ্ছে, তাই না? হ্যালো, ইয়েস স্যার। জি স্যার। তোমাকে বিভিন্ন অপশন দেয়া থাকবে, যে এল বৃদ্ধি, আরেকটাই থাকলো এ ও ই বৃদ্ধি, আরেকটাই থাকলো এ ও ই হ্রাস, আরেকটাই থাকলো ই হ্রাস। তখন কোনটায় ক্লিক করবা? বয়েজ, নগদ মূলধন আনার দ্বারা এ ও ই বৃদ্ধি পায়, তখন এ ও ই বৃদ্ধিতে ক্লিক করবা। তোমাকে এমসিকিউতে জিজ্ঞেস করা হলো যে হিসাব সমীকরণের রূপ কোনটি? মূল রূপ হচ্ছে এ সমান এল প্লাস ই, তাই না? জি স্যার। এটাকে একটু চেঞ্জ করে দিয়ে বলা হলো যে এ সমান এল মাইনাস সি, এ সমান এল প্লাস ই মাইনাস ডি, এ সমান এল প্লাস আর। এখন কোথায় ক্লিক করবা? এ সমান এ এল সমান প্লাস এল প্লাস ই। যেটাতে থাকবে সেটাই ক্লিক করবা, তাই না? জি স্যার। এমসিকিউ গুলো উত্তর করা লাগবে। এই মূলধন আনয়নের পর নগদ দাঁড়াচ্ছে 10,000 টাকা, আর মালিকানা সত্ত্ব ফলাফল দাঁড়ালো 10,000 টাকা। তারপরে 7 তারিখে বলা ছিল যে চেক পাওয়া গেল, চেক পেলে ব্যাংক ব্যালেন্স বেড়ে যায়, কারণ চেক পাওয়ার পর মানুষ কি রুমে চেক রেখে দেয় না ব্যাংকে জমা দেয়? চেক পাওয়ার পর মানুষ ব্যাংকে জমা দেয়, এই জন্য ব্যাংক ব্যালেন্স বাড়ে। তুমি যেমন ক্যাশ ব্যাংকে জমা দিতে পারো, ঠিক তেমন চেকও জমা দিতে পারো। চেক জমা দিলে ব্যাংক ব্যালেন্স বেড়ে যাবে।
এই জন্য ব্যাংকের ঘরে 1750। চেক যারা দিল 1750 টাকা, তাদেরকেই 50 টাকা ছাড় দেওয়া হলো। তারা তারা কারা? তারা হচ্ছে দেনাদাররা। দেনাদার কমে যাবে, 1800 টোটাল কমে যাবে, কারণ তারা চেক দিল 1750 টাকার, আর তাদের ছাড় দেয়া হলো 50 টাকা। তাহলে টোটাল দেনাদার কমে যাবে, 1800 টাকা কমে যাবে। তাদের ছাড় দেওয়ার কারণে এটা ব্যয়ের কারণে মালিকানা সত্ত্ব কমে যায়, মাইনাস ইএক্স এর কারণে মালিকানা সত্ত্ব কমে যায়, এই জন্য মালিকানা সত্ত্বের ঘরে -50 লেখার পর তাহলে ব্যাংকের ঘর দাঁড়াচ্ছে 1750 টাকায়। তারপর নগদ দাঁড়াচ্ছে 10,000 টাকায়, দেনাদার -1800। এগুলো এই সম্পদ মানে এগুলো হচ্ছে এর সমষ্টি। তারপর এল মানে দায়ের ঘরে এখানে কিছুই না, দেখো এল প্লাস ই মানে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব দাঁড়াচ্ছে 9,950 টাকা। 10,000 থেকে -50 বাদ দিয়ে 9,950 হচ্ছে। তারপর আর একটা ছিল ধারে বিক্রয়। ধারে বিক্রয় করলে দেনাদার বেড়ে যায়, 11,000 টাকার ধারে বিক্রয় আছে, তাহলে দেনাদার বেড়ে যাবে 11,000। অন্যদিকে বিক্রয়ের কারণে মালিকানা সত্ত্ব বেড়ে যাবে 11,000। তারপরে স্যার হ্যাঁ বলো। 9ই জুন উদ্বৃত্তের ঘরে 1750 আসছে কেন? আগের 7 তারিখের উদ্বৃত্ত 1750 টাকা, 9 জুন তারিখে কোনো চেঞ্জ হয়নি, এই জন্য 1750ই থাকবে। তুমি একটা টাকা রেখে ঘুমালা, সকালবেলা তোমার কত টাকা থাকবে? যদি টাকা না হারায় ওই টাকাই থাকবে না, হ্যাঁ স্যার। এই জন্য 1750ই হবে। নগদের ঘরে 10,000। দেনাদার আগে ছিল -1800, এখন বেড়ে গেল 11,000। তাহলে এই দুইটার ফলাফল কি হবে? 11,000 আর -1800, এই দুইটার ফলাফল যদি সরল করো, 11,000 -1800, তার ফলাফল 9,200। 9,200। মালিকানা সত্ত্বের ঘরে আগে ছিল 9,950, এখন 11,000 প্লাস, তাহলে 2,950। তাহলে 20,950। সরি স্যার, 20,950। এইভাবে লেখার পরে দেখবা যে এর সাইডে মোট কত। সম্পদের ঘরে মোট হচ্ছে 1750, 10,000 আর 9,200, যার যোগফল হচ্ছে 20,950। ক্যালকুলেটর করো। 1750, 10,000 আর 9,200, 20,950 হবে স্যার। 20,950 তাই না? হ্যাঁ স্যার। ইলহাম মিউট করো। এখন সম্পদের দিকে মোট 1750, 10,000 আর 9,200, যোগফল 20,950। অন্যদিকে এল এর ঘরে কোনো কিছুই নাই, দায় হচ্ছে 0। কারণ যদি কোনো কিছু বকেয়া থাকতো, ঋণ নেওয়া হতো, তাহলে দায়ের ঘরে থাকতো। এখানে কি কোনো দায় আছে? কোনো দায় নাই। মালিকানা সত্ত্বের ঘরে হচ্ছে 20,950। এইভাবে অলওয়েজ লক্ষ্য করবা যে প্রভাব সবসময় এর সাইডে যে প্রভাব থাকবে, এল প্লাস ই এর দিকেও সেই প্রভাব থাকবে। এর এখানে টোটাল 1750, 10,000 আর 9,200 মিলে 20,950।
আর এদিকে এল প্লাস এর দিকে প্রভাব 20,950, এভাবে সমান প্রভাব থাকবে। এখন তোমাকে এমসিকিউ কেমন হতে পারে দেখো। 7 তারিখের লেনদেনে যে চেক পেয়ে ব্যাংকে জমা দেওয়া হলো, এটি দিয়ে কি কি প্রভাব পড়বে, কিসের উপর প্রভাব পড়তেছে? এর উপরে আর এল এর উপরে নাকি? এ আর এল এর উপর প্রভাব পড়তেছে না বয়েজ? স্যার এ আর ই এর উপর না স্যার, এ আর এর উপরেই তো শুধু পড়বে। এ আর ই এর উপর মালিকানা সত্ত্বের ঘরেও মাইনাস আছে না? হ্যাঁ, জি স্যার, বারটার কারণে মাইনাস আছে। মাইনাস আছে না? আছে তো। জি স্যার, বারটার কারণে মাইনাস আছে, ই হ্রাস হয়েছে। তাই না? জি তখন তোমার এই প্রভাবের অপশন দেওয়া থাকলো, মনে করো এ বৃদ্ধি এ হ্রাস, তারপরে বললো যে এখানে এ হ্রাস ই হ্রাস। এখানে দুইটা লেনদেন মিলিয়ে কিন্তু এ আর ই হ্রাস পেয়েছে। তাহলে যেগুলো আলোচনা হলো এগুলো থেকে স্যার এখানে তো এ এ তো বাড়ছেও স্যার, মানে ব্যাংক জমাটাও তো বাড়ছে। এখানে একটা লেনদেনে বাড়ছে, আরেকটা জায়গায় কিন্তু কমছে। জি স্যার। তো এই দুইটা মিলে ফলাফল ভেবে তোমাকে বলতে হবে। তোমার স্যার তাহলে এখন কি বলবো, এ বাড়ছে না কমছে এটা? সেটাই বলতেছি। তোমার 2,000 টাকা বাড়লো আর 1,800 টাকা কমলো একটা লেনদেন দিয়ে, তাহলে দুইটা মিলে তোমার ফলাফল কি? দুইটা মিলে কি ফলাফল বলবো? স্যার আসছে মানে একটা লেনদেন সম্পদ আসছে। একটা লেনদেন দিয়ে একবার 2,000 বাড়লো আর 1,800 কমলো, তাহলে দুইটা দিয়ে স্যার বাড়লো। কত বাড়লো মোটের উপরে? স্যার 200 বাড়ছে। ঠিক একইভাবে ওখানেও বললাম, একইভাবে ওখানে বললে কি হবে? স্যার তাহলে কমছে। কমছে না? জি স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো, কি প্রশ্ন বলো। স্যার আমরা যে আইডি কার্ডের ফর্ম ফিল আপ করছিলাম, যে ইমেল দিয়ে স্যার, ওই ইমেল দিয়ে কি পরীক্ষা দিতে হবে? ওই ইমেল বা অন্য ইমেল দিয়ে, ওই ইমেল ব্যবহার করলেই ভালো। স্যার আমার সঠিক খেয়াল নাই কোন ইমেল দিয়ে দিছি, এজন্য স্যার বলছি। যদি খেয়াল না থাকে তাহলে তুমি অন্য ইমেল ব্যবহার। 4টা অ্যাকাউন্ট মানে কে খুলতে বলছিল ও ভাই, 4টা অ্যাকাউন্ট খুলতে রেখে তো ভুলে গেছে। এখন ধরো যে কোনো ইমেল দিয়ে তুমি অংশগ্রহণ করতে পারবা, তবে অফিসিয়াল ইমেল ব্যবহার করাই ভালো। আর কার কি প্রশ্ন আছে বলো। পরীক্ষা দেওয়ার পদ্ধতি নিয়ে বা সিলেবাস নিয়ে। সিলেবাস হচ্ছে আবারও বলি, চ্যাপ্টার 1 আর 2। স্যার স্যার ওখানে যদি মানে 1,800 টাকা আসছে আবার 1,800 টাকায় গেছে, মানে যদি 1,750 টাকার জায়গায় 1,800 থাকতো, মানে বারটা যদি না দিতাম তাহলে ওটা কি হইতো? বারটা যদি না দিতা তাহলে 1,785 মাইনাস হতো দেনাদারে ঘরে। তাহলে স্যার এটা অবজেক্টিভে কিভাবে আসতে পারে? এটা দিয়ে বললো যে তোমার কি প্রভাব পড়বে। মূলত তখন দেনাদার সম্পদ একবার 1,750 বেড়ে আবার 1,750 কমে যাচ্ছে, তাই না? তাহলে জি স্যার। প্রভাবটা হচ্ছে এর উপরেই প্রভাব, তখন ই বা এল এর উপর কোনো প্রভাব নাই। তখন তুমি যেখানে যে অপশনে বলবে যে এতে প্রভাব পড়বে সেটাই উত্তর করবা, সেটাই ক্লিক করবা। যেখানে বলবে যে এর উপর প্রভাব সেখানে ক্লিক করবা।
তাহলে তোমাদের যেটা ব্যাপার, মনে করবা না যে বই তো সামনেই থাকবে, বই দেখে দেখে উত্তর করব। অ্যাকাউন্টিং এরকম হয় না। তোমার লেনদেন যেগুলো বইতে আছে সেগুলো একটু চেঞ্জ করে করে দেওয়া থাকবে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে। ফলে তুমি বইতে ডাইরেক্ট উত্তর পাবে না, এটা জেনে রাখো। কেউ মনে করবা না যে বই তো সামনেই থাকবে, বই দেখেই লিখে দিবে, ট্যাপ করে দিবে। মজার ব্যাপার। কিন্তু এটা স্যার আমাদের পাস্ট মার্ক কত? এখানে ক্লাস 9-এ 5 নম্বর হচ্ছে 45%, মানে 20-এর মধ্যে 9 পাস। রেসিডেন্সিয়াল মডেল কলেজে 5 নম্বর হচ্ছে 45%। তার মানে পাস পাস করতে হলে তোমার 20-এর মধ্যে 9 পেতে হবে।